মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। তা দারুণ জব্দ করেছে তোমাদের তো ওই মহিলার নাম কি জানো? কি আবার হবে? তুমি শওকত মিয়ার কাছে দুটো দাস চেয়েছিলে না? ওই একটা চুলদাড়ি কাটার জন্য আর একটা গাধা দেখভালের জন্য। পায়ে কেন পড়বে? আপনার দিল পিছলে পড়লে আমি মাথায় তুলে নেব। এখনো নিজের আম্মিকে চিনিসনি তুই বেটি? তুমি মালিকের গায়ে হাত তুলেছো, ভুলে গেলে? কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। মির্চি গল্প গোল্ড মাইন শুনছেন আরব্য রজনী। আজ শুনবেন যুবক নূর এবং এক লড়াকু মেয়ে, প্রথম পর্ব। ডিলাইলা ও তার মেয়ের প্রতারণার কাহিনী শোনাচ্ছেন বেগম শেহরাজাদ। গাধাওয়ালা ও নাপিত হাজি মাসুদ ডিলাইলাকে নিয়ে উপস্থিত হয় কাজী সাহেবের দরবারে। কিন্তু কাজী সাহেব তখন দিবানিদ্রায় মগ্ন। ডিলাইলা মহিলা হওয়ার সুবিধে পুরো মাত্রায় নেয়। সে দুজনের সঙ্গে একই ঘরে থাকতে চায় না। প্রশ্নটা সুরক্ষার, সুতরাং তাকে বসানো হয় কাজী সাহেবের বসার ঘরে। সেখানেই কাজী সাহেবের বিবির সঙ্গে আলাপ জমে ওঠে তার। ডিলাইলা ৩০০ দিনারে গাধাওয়ালা ও নাপিতকে বিক্রি করে দেয় হাজি সাহেবের স্ত্রীর কাছে কৃতদাস হিসেবে। একেই বলে বোধহয় বেগম, এক হাটে বেচে এক হাটে কেনা। ঠিক বলেছেন সুলতান। আচ্ছা বেচে তো দিল, কিন্তু এ তো যে সে লোক নয়, খোদ কাজী সাহেব। তাহলে বাঁচে কি করে ডিলাইলা? ধূর্তের কি আর কৌশলের অভাব হয়? কত কৌশল জানা থাকে তাদের। কিন্তু আমার জানতে ইচ্ছা করছে কাজী সাহেবের বিবির কি হয়। কাজী সাহেবের বিবি তো ভাবে দারুণ লাভ করেছে। মাত্র ৩০০ দিনারে সে দুখানা প্রশিক্ষিত দাস কিনে ফেলেছে। কাজী সাহেব কোথায় ৫০০ দিনার ভেবে রেখেছিল? এমন মুনাফা তোলা কি চারটিখানি কথা? কিন্তু শুধু মুনাফা তুললেই কি হয়? তার জন্য বাহবা পেতে হবে তো। আর সেই বাহবাটা দেবে কে? কাজী সাহেব যে ঘুমোচ্ছে। তাই বিবি সাহেবা কাজী সাহেবের ঘরে ঢুকে চুপটি করে বসে পড়ে খাটে। সময় তার কাটতে চায় না। এদিকে কাজী সাহেবকেও ঠেলা মেরে জাগানোর সাহস হয় না। না জানি কি তুলকালাম বাঁধিয়ে দেবে। শেষে খাট থেকে নেমে ঘরের এটা সেটা নাড়াচাড়া করতে থাকে বিবি। ফুলদানিটা ঘুরিয়ে ফিরিয়ে দেখে কোথাও চিড় ধরেছে কিনা। পর্দাগুলো টেনে টুনে দেখে কোথাও দাগ লেগে আছে কিনা। কিন্তু সময় আর কাটে না, এবং কাজী সাহেবেরও ঘুম ভাঙতে চায় না। আরে ধ্যাত, এ কি লোক! খালি ঘুমিয়েই যাচ্ছে। একবার এদিক ফিরে ঘুমোচ্ছে, আর একবার ওদিক ফিরে ঘুমোচ্ছে। জাগার নামটি নেই। শেষে বিরক্ত হয়ে বিবি ঠেলে ঠুলে ঘুম ভাঙায় কাজী সাহেবের। আর কাঁচা ঘুম ভেঙে গেলে কার না মেজাজ বিগড়ে যায়। কাজী সাহেব বলে কি মানুষ নয়? তার কি ঘুম টুম থাকতে পারে না? কাজী সাহেব তো দারুণ ক্ষেপে যায়। আরে কি হলো? কি হলো? কি আগুন লাগলো না ভূমিকম্প হলো? বলি আগুন না লাগলে বুঝি তোমার ঘুম ভাঙানো যায় না? আর ভূমিকম্প হলে তুমি করবেটা কি শুনি? আরে জন্মের সময় তোমার আব্বা আম্মি কি এক ফোঁটা মধু মুখে দেয়নি? হ্যাঁ, সব সময় খালি খিটখিট খিটখিট খিটখিট। এই খবরদার, আমার আব্বা আম্মি তুলে কথা বলবে না বলে দিচ্ছি। আমার আব্বা কিন্তু কোতোয়াল ছিলেন সৈয়দ খলিফার দরবারে। তিনি না থাকলে আজ তুমি কাজী হয়ে এভাবে আয়েশ করে ঘুমোতে পারতে না। মুরত তো তোমার জানা আছে, খালি কিতাব মুখস্থ করতে পারো, আর কোনো কাজ হয় না তোমাকে দিয়ে। আমার আব্বা যদি খলিফাকে বলে কয়ে তোমাকে কাজী না বানিয়ে দিতেন, তাহলে এই মাদ্রাসায় পড়ে পৌঁছতে তুমি এখনো। আব্বার যে কেন আমাকে লেখাপড়া শেখানোর স্বাদ হলো, তোমার মতো একটা ক্যাবলাকে এনে হাজির করলো পড়াতে। তোমার কি কোনো বোধ বুদ্ধি হবে না কোনোদিন? হ্যাঁ, 7 ছেলের আম্মি হয়ে গেলে আর তোমার বোকামি ঘুচলো না? হ্যাঁ, এই দাসী বান্দিগুলো ঘুরঘুর করছে।
এদের সামনে এসব বলতে আছে? আহাহাহা, বোকামি? আমি বোকা? আর তুমি বুঝি খুব চালাক চতুর ভাবো নিজেকে? অন্তত তোমার থেকে তো একটু হলেও বেশি। হ্যাঁ, নইলে নইলে এভাবে হাজার রকমের হাজারটা মামলার ফয়সালা দিতে পারতাম না। হ্যাঁ, ওটাই তো পারো। নেহাত খলিফার মোতায়েন করা কাজী বলে লোকে পাত্তা দেয়, নইলে রাস্তার কুকুরও পাত্তা দিত না। একটা আস্ত নির্বোধ। কি বললে? নির্বোধ? কে? আমি? হ্যাঁ, না তো কি আমি? দুটো দাস কিনতে পারে না দরদাম করে। আমি দাস কিনতে পারি না? তাহলে বাড়িতে যে এতগুলো পুষ্য, সেগুলো কে কিনলো শুনি? সেটাই তো সবচেয়ে বড় ভুল হয়েছে। তোমার জায়গায় আমি কিনতে গেলে অনেক মুনাফা করে আসতাম। তাই নাকি? তা করে দেখাও না, দেখি। দেখতে চাও? আলবাত। আমি কাজী, আমি প্রমাণে বিশ্বাস করি। প্রমাণ দাও, মেনে নেব। হ্যাঁ, তাহলে দেখো তোমার বিচারের ঘরে গিয়ে দেখো দুটো কেমন দাস কিনেছি আমি। তুমি তো শওকত বিয়াকে 500 দিনারের কথা দিয়ে এসেছিলে, আমি মাত্র 300 দিনারে কিনেছি। একদম যেমন চেয়েছিলে তেমন। একটা চুলদাড়ি কাটতে পারে আর একটা গাধা দেখভাল করতে জানে খুব ভালো রকম। চুলদাড়ি কাটতে পারে, গাধা দেখভাল জানে, দাস? ও শওকত মিয়া, কি যাতা বলছো? আরে কিছুই তো বুঝতে পারছি না। হায় রে হায় হায়, বসে শুয়ে খেলে এই হয়, ঘিলুতে চর্বি জমে যায়। আমার আব্বা তাই রোজ সকালে কসরত করতেন, তুমি তো তার ধারও ধারো না। কতবার বলেছি ওগো একটু কসরত করো, কসরত করো। তা কে কার কথা শোনে? ঘুম ভাঙলে তো করবে। আহ, বাজে বকো না তো। আগে সাফ সাফ বলো, শুনি কি হয়েছে। কি আবার হবে? তুমি শওকত মিয়ার কাছে দুটো দাস চেয়েছিলে না? এই ওই একটা চুলদাড়ি কাটার জন্য আর একটা গাধা দেখভালের জন্য। আমি চেয়েছিলাম? তা কি আমি চেয়েছিলাম? যত সব। তো ওই দুটো দাস দিয়ে গেছে আজকে। তুমি তো 500 দিনার দেওয়ার কথা বলে এসেছিলে, আমি তার উপরে দরদাম করে 300 দিনারে কিনেছি। কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। বলি বুঝবে কি করে? আমার কোন কথাটা কোন দিন বুঝেছো শুনি? ওই তোমার বিচারের কামরায় বসিয়ে রেখেছি, গিয়ে দেখে এসো, তবে যদি বোঝো কিছু। কাজী সাহেব সত্যিই কিছু বুঝতে পারে না। বুঝবে কি করে? সত্যিই তো, সে যদি চুলদাড়ি কাটার জন্য আর গাধা দেখভালের জন্য শওকত মিয়ার কাছে দাস চাইতো তাহলে বুঝতো, কিন্তু সে তো চায়নি। সে হন্তদন্ত হয়ে বিচারের ঘরে আসে, আর এসেই নাপিত হাজি মাসুদকে চিনতে পারে। হাজি মাসুদকেই সে প্রশ্ন করে, কি ব্যাপার কি মাসুদ, এই অসময়? আর বলবেন না হুজুর, সেদিন আপনাকে বলেছিলাম না যে এক বুড়ি অরাত আমার সব চুরি করে নিয়ে গেছে। সেদিন সেদিন আরে হুজুর, এই তো 2 দিন আগে, যখন আপনি দাড়ি বানাতে গেলেন আমার দোকানে। ও হ্যাঁ 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 হ্যাঁ, ওই ওই তোমাকে দিয়ে যে নাকি এক বেচারা গাধাওয়ালার দাঁত তোলা করিয়েছিল। রে শুধু কি তোলা হুজুর, আরো বড় গুনাহ করিয়ে ছেড়েছে আমাকে দিয়ে। বেচারার মাড়িতে 2টো গরম গজাল পর্যন্ত গুজিয়ে ছেড়েছে। এই দেখুন হুজুর, দেখুন দেখুন কি অবস্থা। মাসুদ পাশে দাঁড়িয়ে থাকা গাধাওয়ালাকে হাতের ইশারায় দেখায়। গাধাওয়ালাও মুখ হাঁ করে দেখায় কাজী সাহেবকে। কাজী সাহেব দেখেই চোখ বন্ধ করে বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর দেখতে হবে না। আমি আমি সব শুনেছি। তা এখন কি মনে করে? আজ্ঞে হুজুর, আজ ওই অরতকে আমি আপনার কাছে ধরে নিয়ে এসেছি। হাজি মাসুদের কথা শুনে লাফিয়ে ওঠে কাজী সাহেব। উত্তেজিত হয়ে বলে, কি 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 বলছো কি? জি হুজুর। কোথায় কোথায় সে? ওই তো আপনার সিপাহীরা তাকে ভিতরে নিয়ে গেছে। সিপাহী ভিতরে নিয়ে গেছে শুনে একটু বিরক্তই হয় যেন কাজী সাহেব। যার নামে অভিযোগ তাকে বসিয়েছে ঘরের ভিতরে। সিপাহীকে ডেকে বলে, এদের সঙ্গে যে অরাত এসেছে সে সে কোথায়? সে কোথায়? আগে হুজুর, আপনার বসার ঘরে বসিয়ে রেখে এসেছি। কি বসার ঘরে? আরে কি যে করিস না তোরা, হ্যাঁ? এক অভিযুক্তকে আমার বসার ঘরে নিয়ে তুলেছিস। আমি কি করব হুজুর, একা অরাত 2টো মরদের সঙ্গে ফাঁকা ঘরে বসতে চাইল না। আমি দেখলাম ভুল কিছু বলেনি,
তাই আপনার বসার ঘরে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর কৈফিয়ত দিতে হবে না। যা এখন ডেকে আন তাকে। আর শোন, আর কেউ এসেছিল? আর তো কেউ আসেনি হুজুর। তোর বিবি সাহেব যে বলল দুটো দাস এসেছে, বিচার ঘরে বসে আছে। না হুজুর, আপনি যখন ঘুমোচ্ছিলেন তখন তো কেউ আর আসেনি। কি? আমি ঘুমোচ্ছিলাম? এক চড় মারব তোকে আমি। ঘুমোচ্ছিলাম আমি? হ্যাঁ, জানিস না আমাদের ধর্মে দুপুরে ঘুমোনো হারাম? আর আমাকে কি তুই তাই বলতে চাইছিস? না হুজুর, না হুজুর, মাফ করবেন হুজুর, গোস্তাকি মাফ চাইছি। যা এবার যা, আর ভ্যানতারা ভাজতে হবে না। যা এবার তাকে ডেকে নিয়ে আয়। সিপাহী যথারীতি কাজী সাহেবের বৈঠকখানা থেকে একাই ফিরে আসে এবং খবর দেয় যে পাখি ফুরুত হয়েছে। শুধু বৈঠকখানা কেন, বাড়ির আনাচে কানাচে খুঁজেও তাকে পাওয়া যায়নি। এবং বিবি সাহেবাকে জিজ্ঞেস করায় সে বলেছে বৈঠকখানার ওই মহিলাকে সে 300 দিনার মিটিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে। সিপাহীর কথা শুনে কাজী সাহেবের সব যেন গোলমাল পাকিয়ে যায়। সে ছুটে যায় অন্দরমহলে, বিবির কাছে জানতে চায় কি হয়েছে আসলে। বিবি সব বলে। তখন সব পরিষ্কার হয়। সে মাথায় হাত দিয়ে বসে পড়ে, বলে, হায় 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 হায়। সেই বিকেলেই কাজী নাপিত হাজি মাসুদ আর গাধাওয়ালাকে নিয়ে হাজির হয় খলিফার দরবারে। খলিফাকে আদ্যপান্ত সব খুলে বলে সে। সাক্ষী মানে নাপিত ও গাধাওয়ালাকে। খলিফা হারুন আল রশিদ হাসিতে ফেটে পড়েন। তা দারুণ জব্দ করেছে তোমাদের তো ওই মহিলা। ওই মহিলার নাম কি জানো? আগে হুজুর, আমি তো তাকে চিনি না, দেখিনি কোনোদিন। ও, আর মাসুদ তুমি? জি হুজুর, আমি তাকে দেখেছি, কিন্তু মাফ করবেন, নামটা জানা হয়নি। এই যে গাধার মালিক, তুমিও নিশ্চয়ই তার নাম বলতে পারবে না? জি হুজুর, তবে হুজুর আমি তাকে ভিড়ের মধ্যেও চিনে ফেলতে পারবো। তাহলে তো খুব মুশকিলে পড়া গেল। মহিলার ঠিকানা তো দূরের কথা, তার নামটাই কেউ বলতে পারছো না। তাকে দেখলে চিনতে পারবে, কিন্তু এখন এত বড় শহর বাগদাদ, কত লোক থাকে এখানে, আরো কত লোকের হরদম আনাগোনা। তাদের মধ্যে থেকে এই মহিলাকে খুঁজে বের করা যাবে কি করে? প্রথমে তো খুঁজে বের করতে হবে, তারপরে তো বিচার। আগে হুজুর, আপনি সাক্ষাৎ সর্বশক্তিমানের পাঠানো দূত, আপনি চাইলে কিছুই অসম্ভব নয়। খলিফা কিছু ভেবে সেনাপতি আহমেদকে তলব দেন। সেনাপতি উপস্থিত হলে খলিফা আদেশ দেন ওই বুড়িকে খুঁজে বের করতেই হবে। শুরু হয় অভিযান। সারা শহর তোলপাড় করে খোঁজ চলতে থাকে। হাজি মাসুদ ও গাধাওয়ালার থেকে বিবরণ জেনে নেয় সেনাপতি আহমেদ। কোনো মহিলার চেহারা বিবরণের সঙ্গে মিলে গেলেই তাকে হাজির করা হয় মাসুদ অথবা গাধাওয়ালার সামনে। কিন্তু খুঁজে খুঁজে হত্যা হয়ে যায়, তবুও ডিলাইলাকে খুঁজে বের করতে পারে না সেনাপতি। সে ভাবে, বলছি ওই মহিলা আবার ভিনদেশী নয় তো? হতে পারে অন্য দেশ থেকে বাগদাদে এসে কাজ সেরে সরে পড়েছে, ফিরে গেছে নিজের দেশে। সুতরাং সে বাগদাদের সরাইখানার মালিকদের জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নেয়। ওদিকে ডিলাইলা আর জায়নাবও চুপ করে বসে থাকে না। তারা জানতে পারে খবরটা খলিফা পর্যন্ত পৌঁছে গেছে। শহরে শুরু হয়েছে চিরুনি তল্লাশি। সুতরাং এবার আরও সাবধান হতে হবে তাদের। পালানোর পথ নেই, কিন্তু হাত গুটিয়ে বসে থাকাও যাবে না। ধরা তারা পড়বেই, কিন্তু তার আগে মোকাবেলা করা দরকার। তুমি ঠিক কি ভাবছো বলো তো আম্মি? ভাবছি এবার থিতু হব। থিতু তো হতেই হবে আম্মি। খলিফা যে তোমাকে শাস্তি দেবেন এবার, মৃত্যুদণ্ড না হোক অন্তত ফাটকে তো পড়বেনি। খলিফা দেবেন শাস্তি? এখনো নিজের আম্মিকে চিনিসনি তুই বেটি। কি করবে তুমি? এবার আমি নয়, তুই করবি। আমি যেমন যেমন বলবো তেমনটা করবি, পারবি তো?
জয়নাব তার আম্মিকে জড়িয়ে ধরে সোহাগ করে বলে, তোমার জন্য আমি সব কিছু করতে পারবো আম্মি, শুধু শাদিটা করতে বলো না, ওটা পারবো না। সেনাপতি আহমেদ ও তার দলবল এলোমেলো ঘোড়া ছেড়ে সরাইখানাগুলোয় হানা দিচ্ছে। এই খবর যথাসময়ে লোকের মুখে মুখে পৌঁছে গেছিল ডিলাইলার কাছে। সেই অনুযায়ী সে পরিকল্পনা করে। জয়নাব খুব সুন্দর করে সেজে বাগদাদের এক সরাইখানায় গিয়ে উপস্থিত হয়। সরাইখানার বয়স্ক মালিক করিম তাকে স্বাগত জানাতে ঝুঁকে সেলাম করে। ওভাবে সেলাম করবেন না হুজুর, আমার দিল না আবার পিছলে পড়ে আপনার পায়ে। ভরসা কি? জি জি, কি বলছেন আপনি? পায়ে কেন পড়বে? আপনার দিল পিছলে পড়লে আমি মাথায় তুলে নেব। হায়, আপনার কথায় আমি খুন না হয়ে যাই। না 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 না, আপনি খুন হবেন কেন? আপনি খুন হবেন কেন? শুনুন না, হ্যাঁ বলুন। আমি না খুব বিপদে পড়েছি। সে কি বিপদ? কি বিপদ? আমার কিছু দোস্তকে দাওয়াত খাওয়াবো বলেছি মেহফিল জমাবো, কিন্তু আমার আব্বা। আব্বা? আব্বা দেবেন না তো? একদম দিচ্ছে না, বলে দিয়েছে ওদের বাড়িতে ঢোকালে আমাকে খুন করে ফেলবে। এখন আমি কি করব? আমার দোস্তদের মুখ দেখাবো কি করে? আমার যে ওদের কাছে নাক কাটা যাবে। আপনি থামুন থামুন, আপনি কাঁদবেন না, দয়া করে আপনি কাঁদবেন না, আমি তো আছি। আপনি ভাবছেন কেন? আপনি আছেন তো কি হয়েছে? আপনি কি দেবেন আপনার এই সরাইখানায় মেহফিল বসাতে? দেবেন? হ্যাঁ। আর খানা? তাও দেব। কি চাই বলুন, আমি নিজে খুব ভালো বাবুর্চি, যা বলবেন রেঁধে দেব, একেবারে হাত চাটবেন। তাই নাকি? আপনি রান্নাও জানেন? এই শুনুন না, আমাকে শিখিয়ে দেবেন হাতে ধরে? করছেন কি? লোকে দেখে ফেলবে তো। আর একটা আবদার আছে, রাখবেন তো নাকি ফিরিয়ে দেবেন আমায়? রাখবো। আমি কি আপনাকে ফেরাতে পারি? আমার দোস্তরা কিন্তু শরাব খায়। পেয়ে যাবেন। অনেক খরচ হবে, তাই না? আপনার খুশির তুলনায় নস্যি। ও আপনি না দিলেও চলবে। ঠিক বলছেন তো, না দিলেও চলবে? পরে আবার বলবেন না তো দাম দাও? কভি নেই, আল্লাহর কসম। কবে লাগবে? আজই? কেন, আজ বুঝি হবে না? কেন হবে না, সব হয়ে যাবে। তাহলে লাল গালিচা বিছিয়ে দিন, আমার দোস্তরা আসবে। জয়নবের ব্যবহারে গলে যায় সরাইখানার মালিক করিম। সে আহ্লাদে আটখানা হয়ে চোখের নিমেষে সব ব্যবস্থা করে ছোটে। লাল গালিচা বিছানো হয়, সরাইয়ের ফটক থেকে ঘর পর্যন্ত ফুলে সাজানো হয়, নানা রকম খাবারের সুগন্ধে ভরে যায় গোটা মহল্লা। শরাবেরও ব্যবস্থা হয়। সরাইখানার মালিক খুব ব্যস্ত হয়ে তদারকি করছে রসুই ঘরে, আর তখনই 40 জন সিপাহী নিয়ে সরাইখানার দরজায় এসে দাঁড়ায় সেনাপতি আহমেদ। জয়নাব তাকে দেখে ছুটে গিয়ে সেলাম ঠুকে বলে, সেলাম হুজুর, আসুন আসুন, আস্তে আজ্ঞা হোক, বলুন আপনার কি খিদমত করতে পারি? সেনাপতি এসব মন ভোলানো ব্যবহারে ভোলে না, এসব সে বহু দেখেছে। সে গম্ভীর হয়ে বলে, এই সরাইখানার মালিককে? হুজুর, মালিক আমার স্বামী, কিন্তু তিনি তো এখন নেই। কোথায় সে? কখন আসবে? হুজুর, সে তার ভাইয়ের বাড়ি দামাসকাসে গেছে, তার ভাই খুব বেমার। ও আচ্ছা, তাহলে এখন কে দেখছে এই সরাইখানা? জি, এই অধমই দেখভাল করছে। আচ্ছা, বলছি এখানে কোনো বুড়ি অওরাত উঠেছে নাকি মেহমান হয়ে? বুড়ি অওরাতের প্রসঙ্গ উঠতেই জয়নাব বোঝে আহমেদ ঠিক জায়গায় ঘা দিয়েছে। সে কথা ঘোরাতে বলে, গোস্তাকে মাফ হুজুর, আপনার ঘোড়াটাকে দেখে মনে হচ্ছে ও খুবই ক্লান্ত, অনুমতি দেন তো ওকে একটু পানি দিই। আহমেদ ঘুরে একবার তার ঘোড়াটা দেখে বলে, হ্যাঁ, ক্লান্ত তো হতেই পারে,
সেই সকাল থেকে ঘুরছে। দাও ওকে, দাও একটু পানি দাও ওকে। হুজুরের যদি অনুমতি হয় তাহলে একটা ঘর খুলে দিই, একটু জিরিয়ে নিন। এই ফাঁকে হুজুরের ঘোড়াটাও একটু জিরিয়ে নিক, অবলা প্রাণী বলে কথা। আহমেদ দেখে প্রস্তাবটা মন্দ নয়। সকাল থেকেই তারা খানা তল্লাশি শুরু করেছে। দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। পেটে দানা পানি পড়া তো দূরের কথা, ছায়ায় দাঁড়িয়েও একটু জিরোতে পর্যন্ত পারেনি তারা। খালিফার নির্দেশ ওই বুড়িকে খুঁজে বের করতেই হবে। তাই বলে খিদে তেষ্টা কি থাকতে পারে না মানুষের? একটু জিরোতেও কি পারে না তারা? সুতরাং আহমেদ রাজি হয়ে যায়। জেনাব হেঁকে বলে, করিম ভাই, হুজুরদের ঘোড়াগুলোর একটু দানা পানির ব্যবস্থা করুন। সেনাপতি আহমেদ ও তার 40 জন বাঘা বাঘা সাকরেতকে জয়নাব বসায় সরাইখানার ঘরে। মিষ্টি কথায় মন জয় করে ফেলে সে সবার। দলের অনেকেই জয়নাবের রূপের আগুনে পাগল হয়ে যায়। জয়নাব তাদের প্রশ্রয় দেয়। সরাইখানার ঘরে শরাব সাজানো ছিল আগেই। এবার একের পর এক লাজবাব খানা এনে হাজির করে করিম মিয়া। আহমেদ ও তার দলবল খানা পিনায় মেতে ওঠে। এই ফাঁকে জয়নাবও তার কাজটা সেরে ফেলে সকলের অলক্ষ্যে। শরাবের মধ্যে আফিং মিশিয়ে দেয়। সেই শরাব খেয়ে একে একে সকলে ঘুমিয়ে পড়ে। বাগদাদে তখন সন্ধে নেমেছে। খাটতে খাটতে ক্লান্ত হয়ে করিম ঘুমিয়ে পড়েছে রসুইখানায়। জয়নাব একে একে সেনাপতি আহমেদ আর তার দলের সকলের পোশাক খুলে ফেলে। তাদের অস্ত্রশস্ত্র সব নিয়ে নেয়। সেগুলোকে ঘোড়াগুলোর পিঠে চাপিয়ে দেয়। তারপর খবর দেয় তার মামা জুরেককে। জুরেক আগে থেকেই প্রস্তুত ছিল। মেয়েকে সরাইখানায় পাঠিয়ে বোরখা পরে ডিলাইলা নিজেই হাজির হয়েছিল জুরেকের কাছে। তাকে সব কিছু বুঝিয়ে দিয়ে তার দোকানের পিছনেই ঘাপটি মেরে লুকিয়েছিল সে। জুরেকও ডিলাইলার কথা মতো বাগদাদের সব চোরদের তৈরি থাকতে বলেছিল। জয়নাবের খবর পেয়ে জুরেক বাগদাদের সব চোরদের পাঠিয়ে দেয় সরাইখানায়। তারা পোশাক আর অস্ত্র সমেত ঘোড়াগুলো নিয়ে যে যার মতো সরে পড়ে। পড়ে থাকে শুধু ঘুমন্ত সেনাপতি ও তার দলবল। রসোই ঘরে পড়ে থাকে সরাইখানার মালিক করিম। সেনাপতি আহমেদের মুখে তার দুর্দশার কথা শুনে হাসিতে ফেটে পড়েন খলিফা। এই তার বীর সেনাপতি! একটা বাচ্চা মেয়ে ঘোল খাইয়ে ছেড়ে দিল, একেবারে নাঙ্গা করে দিল তোমায় আহমেদ। এত বড় বড় বীর তোমরা, তোমাদের ভরসায় আমি যুদ্ধে যাই, আর তোমরাই কিনা এখন তো দেখছি তোমাদের ছাড়িয়ে দিয়ে ওই মেয়েটাকেই আমার সেনা দলে রাখলে লাভ বেশি। হ্যাঁ, এইটুকু করুণাও যদি করেন আপনি, তাহলেই মেয়েটার জীবন বর্তে যায় হুজুর। খলিফার কথার মাঝে মহিলা কণ্ঠে এমন কথা শুনে সকলে চমকে ওঠে। কার এত বড় সাহস যে খলিফার কথার মাঝে কথা বলে? নাপিত হাজি মাসুদ, গাধাওয়ালা এবং কাজী সাহেব সকলেই উপস্থিত তখন দরবারে। মাসুদ চঞ্চল হয়ে বলে, হুজুর, গোস্তাখি মাফ। এই সেই বুড়ির গলার আওয়াজ। বুড়ি এখানেই আছে হুজুর, এখানেই আছে। নাপিত মাসুদের সঙ্গে গলা মেলায় গাধাওয়ালাও। হ্যাঁ হুজুর, এই গলা ওই বুড়িরই, এখানেই আছে। দরবারে সকলে অস্থির হয়ে ওঠে। এদিক সেদিক দেখতে থাকে সকলে। খলিফা কিন্তু উত্তেজিত হন না। তিনি অবাক হয়ে বলেন, তাজ্জব, এই দরবারে পর্যন্ত ওই বুড়ি এসে ঢুকেছে। বুড়ির কলিজার জোর আছে বলতে হবে। আপনি একবার হুকুম করুন হুজুর, এক্ষুনি ওই বুড়িকে খুঁজে বের করে ওর মুন্ডুটা আপনার পায়ের কাছে রাখি। আহমেদ, না, ও কি বলল বোধহয় খেয়াল নেই তোমার। ওর কথাই বলে দিচ্ছে, ওর অনেক কিছু বলবার আছে, আমি শুনতে চাই। তুমি যেই হও সামনে এসো, কোনো ভয় নেই, কেউ তোমায় কিচ্ছু করবে না। খলিফার অভয় পেয়ে বোরখা পরা দুজন মহিলা এসে দাঁড়ায় দরবারের মাঝে। নিঃশব্দে খলিফাকে 3 বার সালাম জানায়
বেশ খানদানি তারিকায়। খলিফা তাদের আপাদমস্তক দেখে বলেন, কে তোমরা? কি পরিচয়? নিজেদের পরিচয় দাও। ডিলাইলা এবং জায়নাব বোরখা সরায়। দরবারে গুঞ্জন ওঠে। সেনাপতি আহমেদ দাঁতে দাঁত ঘষে। নাপিত হাজি মাসুদ আস্তিন গোটায়। গাধাওয়ালা আঙুল মটকায়। কাজী সাহেব দাঁতে দাঁত চেপে অস্ফুটে বলেন, ইবলিশ কাহিকা! মহান সুলতান, এই দিন দুনিয়ার মালিক খলিফা হারুন অল রশিদের জয় হোক। এই অধমের সেলাম কবুল করুন হুজুর। আমার নাম দিলাইলা, আর এই আমার বেটি জাইনাব। আমার স্বামীকে আপনি চিনতেন, স্বামীর নাম মুখে নিতে নেই, তাই বলছি উনি কিছুদিন হলো মারা গেছেন। উনি আপনার চিড়িয়াখানার অধ্যক্ষ ছিলেন। তার মানে তুমি আমির খালিদের পরিবার? জি হুজুর। তুমি আমার এক কর্মচারীর স্ত্রী হয়ে এইসব করলে? আমি বাধ্য হয়েছি করতে হুজুর। কেন? কারণ উপার্জন করার আর কোনো পথ তো আমি জানি না হুজুর। স্পষ্ট করে বলো, আমি তোমায় বলবার সুযোগ দিচ্ছি। এই সুযোগ তুমি বারবার পাবে না। বহুত মেহরবানি হুজুর, খোদাবন্দ। আপনার বোধহয় মনে নেই এখন, বহু বছর আগে এক ভাই আর এক বোন ছিল। তাদের চুরি আর প্রতারণার ঘটনায় আপনার আব্বা হুজুর খুব বিচলিত হয়ে পড়েছিলেন। হ্যাঁ, মনে পড়ছে। ভাইটির নাম ছিল জুরেক মিয়া, আর বোন ছিল জি, আমি সেই বোন দিলাইলা। হ্যাঁ, মনে পড়েছে। তাই তোমাকে খুব চেনা চেনা লাগছে। আমার অনেক আগেই মনে করা উচিত ছিল, যখন তুমি বললে তুমি আমির খালিদের স্ত্রী। মনের আর দোষ কি হুজুর? সে তো আর আজকের কথা নয়। তোমার ভাইয়ের একটা কি দুর্ঘটনা ঘটেছিল, তাই না? জি, জহুরি আজারি হারের সোনার বর্ম চুরি করতে গিয়ে দুর্ঘটনা ঘটে। সেই থেকেও ঠিক করে হাঁটতে চলতে পারে না, সিধা হয়ে দাঁড়াতেও পারে না। হ্যাঁ, মনে পড়েছে। আর তোমাকে খালিদের খুব ভালো লেগে গিয়েছিল, তাই সে তোমাকে শাদী করে। আর আমার আব্বার কাছে কথা দিয়েছিল যে তুমি আর কোনোদিন চুরি বা প্রতারণা করবে না। জি বিলকুল। তাহলে করলে কেন? কৈফিয়ত দাও। জি, আর কোনো উপায় ছিল না আমার। আমার স্বামী হালে মারা গেছেন, তার 40 দিনের পারলৌকিক কাজ সামনে। এদিকে আমার হাত ফাঁকা। আপনি তো জানেন হুজুর, তিনি একদম সঞ্চয়ী ছিলেন না। সঞ্চয় তিনি করেননি কোনো দিন। নিজের আয় থেকে গরিব দুঃখীদের সাহায্য করতেন। সঞ্চয়ের কথা বললে বলতেন, উপরে আল্লাহ আছেন, তিনি দেখবেন। হ্যাঁ, আমি জানি, সবটাই জানি। বড় ভালো মানুষ ছিলেন তিনি। উনি মারা যাওয়ার পর আমি খুব বিপদে পড়ি। ওনার পারলৌকিক কাজ করার সামর্থ্য তো দূরের কথা, দুবেলা ঠিক মতো খাবার জোগাড়ের মতো ক্ষমতা ছিল না আমার। তাই বাধ্য হই। আসলে আমি যে আর কোনো কাজ পারি না হুজুর। আমার তো এই মেয়েটার মুখে কিছু দানা পানি তুলে দিতে হবে। হ্যাঁ, আমি বুঝতে পারছি তোমার অবস্থা। ঠিকই বলেছিলে তুমি। আমি যদি সময় মতো তোমাদের কথা ভাবতাম, তাহলে আজ এত কিছু সব হতো না। ঠিক আছে, আজ থেকে তুমি আমার চিড়িয়াখানার অধ্যক্ষ। তোমার স্বামীর পদ আমি তোমায় দিলাম। হে দিন দুনিয়ার মালিক, আপনি মহান। ধন্য আপনার করুণা। শুকরিয়া হুজুর, শুকরিয়া। কিন্তু হুজুর, ও একটা প্রতারক। ওর শাস্তি হওয়া উচিত হুজুর, নইলে সুলতানিয়তের সব প্রতারকরা আশকারা পেয়ে যাবে। আহমেদ, উত্তেজিত হয়ে না। আল্লাহর দরবারে মানুষ কোনোদিন ঘৃণিত নয়, ঘৃণিত তার পাপ। পাপকে নির্মূল করাই আমার উদ্দেশ্য, পাপীকে কষ্ট দেওয়া নয়। দেখো, তোমার ক্ষেত্রেও কিন্তু সেটাই প্রযোজ্য। তোমার অতীত জীবনের প্রসঙ্গ টেনে আমি তোমাকে লজ্জিত করতে চাই না ভরা দরবারে, কিন্তু
এখনো কি তুমি সেই সব করো যা যা তুমি আগে করতে? না হুজুর, কেন করো না? আসলে তার প্রয়োজন পড়ে না। ওই মহিলা প্রতারণা করেছে কারণ তার প্রয়োজন ছিল, পেটের দায় করেছে। আমি সেই প্রয়োজনটাই মিটিয়ে দিলাম। আশা করি সে আর প্রতারণা করবে না। কে ডিলাইলা, তাই তো? জি বিলকুল হুজুর। বাহ, খলিফার বিচার তো সব সময় একটু অন্যরকম। একদম সঠিক বিচার করে গেছেন তারা। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না আপা, সবকিছু যখন মিটমাট হয়েই গেছিল, তাহলে সেনাপতি আহমেদ আবার আলীচাঁদকে ডেকে আনলো কেন? কেন আবার ডিলাইলার ওপর প্রতিশোধ নিল? এটাই তো দুনিয়ার দস্তুর দুনিয়াজাদ। কেমন? একবার যে পাপ করে সে যদি শত চেষ্টাও করে তবুও তার কলঙ্ক মেটে না। ভারতবর্ষের নাম শুনেছ? আপার কাহানিতেই শুনেছি। সেখানে একজন সম্রাট ছিলেন, সম্রাট অশোক। তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন মানুষের ভালোর জন্য, কিন্তু তবুও তাঁর কলঙ্ক মেটেনি। কি কলঙ্ক? তিনি তার নিজের ভাইদের খুন করে মসনাদে বসেছিলেন। তেমনি ডিলাইলা যে প্রতারণা করেছিল তা ভুলতে পারেনি সেনাপতি আহমেদ। তাই সেই প্রতিশোধ তুলতে আলীচাঁদকে ডেকে পাঠিয়েছিল। আবার জুরেক নিজের প্রতিশোধ তুলতে আলীচাঁদকে পাঠিয়েছিল ইহুদি জহুরি আজারিহারের বর্ম চুরি করার জন্য। এখানেও তো ডিলাইলা আজারিহারের গয়না চুরি করেছিল প্রতিশোধ নিতে। ঠিক কথা। আচ্ছা, এবার এবার কি হুজুর? নতুন কাহানি ধরো, রাত যে এখনো অনেক বাকি। এবার কিসের কাহানি শুনবেন হুজুর? শোনাও তোমার পছন্দের কোনো কাহানি। তাহলে আজ এক দামাল মেয়ের কাহানি শুনুন হুজুর। এ মেয়ে যেমন দুর্দান্ত তেমনি আজীব তার কীর্তি। তবে এই কাহানির শুরু এক 14 বছরের ছেলেকে নিয়ে। নাম তার নূর, ধনী সওদাগর শেরের ছেলে। সওদাগর শের ছিল মিশরের লোক। একসময় এই সওদাগর শের খুব গরিব ছিল। বন্দরে কুলির কাজ করত। 3 কুলে কেউ ছিল না তার। সে একটু একটু করে সঞ্চয় করে একটা ছোট্ট ব্যবসা ফাঁদে প্রথমে, তারপর সেই ব্যবসা থেকে আর একটা ব্যবসা, তার থেকে আর একটা। এইভাবে ব্যবসা বাড়াতে বাড়াতে সে যখন ফুলে ফেঁপে ওঠে তখন তার খেয়াল হয় শাদিটা এবার করতে হবে, নইলে তার কবরে মাটি দেবে কে? এবং যেমন ভাবা তেমনই কাজ। মেয়ে পেতেও অসুবিধা হয় না তার। শাদি করে ফেলে ঝটপট। তারপর আরও বেশ কিছুদিন যায়। তখন গিয়ে জন্ম হয় এই নূরের। নূর তার আব্বা আম্মির একমাত্র আদরের ছেলে। ভাই বোন কেউ নেই তার। আব্বা আম্মি তাকে আগলে আগলে রাখে হরদম। একদিন নূরের আম্মি সওদাগরকে বলে, একটা কথা বলার ছিল। বলো। বলছি, দেখতে দেখতে ছেলেটার তো 14 বছর বয়স হয়ে গেল। হ্যাঁ, কত বড় হয়ে গেল আমাদের ছেলেটা। এই সেদিন জন্মালো। হ্যাঁ, ঠিক এতটুকু ছিল, তোমার মনে আছে? হায় রে আল্লাহ, আমার মনে থাকবে না কেন? কোলে পিঠে করে আমি তো মানুষ করলাম, তুমি তো মেতে থাকো ওই সওদাগরি নিয়ে। কোনোদিন ছেলেকে একটু ভালো করে কোলে নিয়ে দেখেছো? না গো না, অমন করে বলো না। এত সব করি কি আর সাধে? আমাদের ছেলেটার যেন কোনো কষ্ট না হয়, যেন সারা জীবনও পায়ের ওপর পা তুলে কাটাতে পারে, তাই এসব করা। আমি আর কদিন বলো। জানো, আমার ওকে দেখলেই কেমন যেন কাজ করার ইচ্ছেটা মনের মধ্যে আরো জাগার দিয়ে ওঠে। ইচ্ছে হয় আরো 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 কামাই। আমার ছেলেটার যেন কোনোদিন কষ্ট করে না খেতে হয়। আমি যেদিন থাকবো না সেদিন যেন ও সুখে থাকে। কিন্তু তোমার শরীরের দিকেও তো নজর রাখতে হবে।
দিন দিন বয়স হচ্ছে যে। বয়স হচ্ছে মানে কি বলছো তুমি? ওসব বয়স টয়স তো জোয়ানদের হয়। আমি তো এখন বুড়ো, পাক্কা বুড়ো হয়ে গেছি। আমার তো বয়স হয়ে গেছে সেই কবে। এই বয়সে আমার আব্বাই আর দুনিয়াতে ছিলেন না। তাই তো বলছি, ছেলেটাকে তো তোলা তোলা করে অনেক দিন রাখলাম, এবার একটু চালাক চতুর বানাতে হবে। আরে দেখতে দেখতে 14টা বছর বয়স হয়ে গেল ছেলেটার। সে তো করতেই হবে। আমি বলি কি, কাল থেকে ওকে দোকানে নিয়ে যাওয়া শুরু করো। তুমি সওদা করবে আর ও তোমার পাশে বসে বসে দেখবে। কথাটা মন্দ বলনি। ঠিক আছে, কাল তাহলে ছেলেকে তৈরি করে দিও, নিয়ে যাব। তাই বলে প্রথম দিনই রাত পর্যন্ত ছেলেকে বসিয়ে রেখো না। আবার ছেলের খিদে তেষ্টা আছে তো, সেটা মাথায় রেখো। আরে না না, ওই কিছুক্ষণ রেখে আমি ওকে লোক দিয়ে আবার বাড়ি পাঠিয়ে দেব। প্রথমেই চাপ দেওয়ার দরকার নেই। ওই অল্প অল্প করে থাকতে থাকতেই যখন মজা পেয়ে যাবে, তখন নিজে থেকেই বসে থাকবে। দেখো, আমায় আর বলতে হবে না। আব্বা আম্মির পরিকল্পনা মাফিক পরদিন থেকেই নূর দোকানে যাওয়া শুরু করে। দিন যেতে থাকে, নূরও সওদা করার হরেক রকমের ফিকির শিখতে থাকে। এর ফাঁকেই ওই দোকানে বসে কিছু বন্ধু বান্ধব জুটে যায় তার। তারা সকলেই তার থেকে বয়সে বড়, সকলেই আশপাশের দোকানদারদের ছেলেপিলে। সে সবই দেখে, কিন্তু মানা করে না কিছুই। বন্ধু বান্ধব তো তারও আছে, তারাও তো দোকানে এসে আড্ডা দেয়, তাতে কি হয়েছে? বরং ইয়ার দোষ থাকা একদিকে ভালো। একদিন কি হয়, বন্ধুরা মিলে পাকড়াও করে নূরকে। আজ চলো, তোমাকে নিয়ে এক জায়গায় যাব। কোথায়? আমাদের একটা বাগান বাড়ি আছে, আজ ওখানে মেহফিল জমাবো সবাই। তোমাকেও নিয়ে যাব সেখানে। মেহফিল? কিন্তু মেহফিলে তো বড়রা যায়। তুমি এখনো নিজেকে ছোট ভাবো বুঝি? আর কবে নিজেকে বড় ভাববে? আরে কারবার সামলাচ্ছ তুমি, আর বলছো এখনো বড় হওনি। বলো তো তোমার জন্য দুধের ব্যবসাটাই করি, আগে ভাগে বলে দাও ভাই। নূর বুঝতে পারেনি ব্যাপারটা এমন হয়ে যাবে। সে লজ্জা পায়। তারপরেই চিন্তাটা মাথায় আসে তার। কিন্তু আমি তো কোনোদিন আব্বা আম্মিকে ছাড়া কোথাও যাইনি। আব্বা যদি যেতে না দেয়? নূর বেশ বিচলিত হয়ে পড়ে। বন্ধুরা সেটা খেয়াল করে। একজন জানতে চায়, কি হয়েছে নূর, তুমি যাবে না? হ্যাঁ, কিন্তু আব্বা যেতে দেবে তো? ও তুমি কিছু চিন্তা করো না, আমি আমার আব্বাকে দিয়ে তোমার আব্বাকে বলিয়ে দিচ্ছি, তোমার কোনো অসুবিধা হবে না। বিকেল হতেই বন্ধুরা এসে হাজির হয় দোকানে। তারা নূরকে ডাকে। নূর গুটি গুটি পায়ে তার আব্বার কাছে যায়। মনে সংকোচ, কে জানে আব্বার কাছে বললে আব্বা কি বলবে। সে আব্বার সামনে মাথা নিচু করে দাঁড়ায়। আব্বা তাকে দেখে বলে, কি বেটা, কিছু বলবে? আগে আব্বা, আমার দোস্তরা বলছিল। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, এই নাও, তোমার দোস্তদেরকে দিও। আর হ্যাঁ, সাবধানে যেও বেটা, বেশি রাত করো না, ঠিক আছে? খানা পিনা হলেই চলে এসো আবার। শের একটা ছোট্ট মোড়ক এগিয়ে দেয় নূরকে। নূর মাথা নেড়ে সম্মতি জানিয়ে মোড়কটা তার জেবে পুরে নিয়ে বেরিয়ে যায় দোকান থেকে। এবার যাওয়া যাক। হ্যাঁ চলো। কিন্তু আমরা যাচ্ছি কোথায়? কেন? আমার বাগান বাড়িতে। ওই যে দোকানে আসার পথে যেটা পড়ে ওইটা? হ্যাঁ হ্যাঁ, আমি বাইরে থেকে দেখেছি, কি সুন্দর সুন্দর ফুল ফুটে থাকে ওখানে। আজ ফুলগুলোকে ছুঁয়ে দেখো, তোমার ইচ্ছা হলে তুমি ফুলও তুলতে পারো, কেউ কিচ্ছু বলবে না। না না, আম্মি বলে গাছের ফুল গাছেই ভালো। নূরকে নিয়ে চার বন্ধু পৌঁছে যায় বাগান বাড়িতে। নূর চোখ বড় বড় করে বাড়ির বাগানটা দেখতে থাকে। তার যেন পা আটকে যায় সেই বাগানে। বন্ধুরা গিয়ে ওঠে বাড়ির বারান্দায়। আরে কি হলো নূর, আসবে না? ভিতরে এসো। বন্ধুর ডাকে নূর বাড়িতে ঢোকে। ঢুকেই তার চোখ ছানা বড়া। একটা বিশাল ঘরে ঢালাও ফরাস পাতা,
তার উপরে এত এত খানা সাজানো। নূরের তখন খিদেও পেয়েছিল। সে খানা খেতে বসে যায়। বন্ধুরাও খেতে শুরু করে। আরও নানা পদ আসে, নানা রকম শরবত আসে, সেই সঙ্গে আসে শরাব। শরাব? হ্যাঁ, শরাব। কেন, তুমি কোনোদিন খাওনি? বাচ্চা ছেলে কি না। না না, সে কথা নয়। আমি বলে শরাব খাওয়া গুনাহ, আল্লাহ বলেছেন। ও তো যারা খেতে পারে না তারা বলে। শোনোনি সেই শিয়ালের গল্পটা, সেই যে আঙুর ফল টক? কোনটার কথা বলছো বলো তো? সেই যে একটা শিয়াল দেখে অনেকগুলো আঙুর ফুলে আছে, কিন্তু বহু চেষ্টা করেও খেতে পারে না, শেষে আঙুর ফল টক বলে চলে যায়, সেটা? একদম ঠিক বলেছো। আমার আম্মি এই গল্পটা আমাকে বহুবার বলেছে। তা আঙুর ফল তুমি কোনোদিন খেয়েছো নূর? খাবো না কেন, আমি তো রোজই খাই। আর আঙুরের রস? আঙুর ফল খেলে রস খাবো না কেন, ওর মধ্যেই তো থাকে। এও তো সেই আঙুরের রসই। তাই? আরে খেয়ে দেখো, এ নাও ধরো। এক বন্ধু পাত্রে শরাব ঢেলে এগিয়ে ধরে নূরের দিকে। নূর সেটা দেখে আবার আঁতকে ওঠে। এটা তো বলে শরাব। আচ্ছা তুমি বলো তো শরাব মানে কি? কি? শরাব মানে হলো আঙুরের রস। আচ্ছা তাহলে শরাব খাওয়া গুনাহ কেন? ওই যে বললাম, যারা পায় না তারা বলে। আসলে আঙুরের অনেক দাম তো, আর আঙুরের এই রসের দাম আরো বেশি। হ্যাঁ, গরিব মানুষ এই রস কিনতে পারে না। খেয়ে দেখো কি ভালো খেতে, খেলেই মনে হবে একেবারে জান্নাতে পৌঁছে গেছো। নূর শরাবের পেয়ালায় চুমুক দেয়। একটু বিদঘুটে লাগে। সে পেয়ালাটা সরিয়ে রাখে। তাই দেখে দোস্তরা চেপে ধরে। আরে সরিয়ে রাখলে কেন? খেয়ে নাও, খেয়ে নাও। এই দেখো আমরাও খাচ্ছি। ও তোমরা খাও, আমি খাবো না। কি বিদঘুটে খেতে। ও প্রথম প্রথম মনে হয়, 2-4 পেয়ালা খাও, তখন দেখবে আর কিছু মনে হবে না। 2-4 পেয়ালা? আমি এক চুমুকি খেতে পারছি না। বাবা কি ঝাঁঝ। বন্ধুরা নূরকে প্রায় হাতে ধরে শরাব খাওয়ায়। প্রথম প্রথম খেতে কুৎসিত লাগলেও আস্তে আস্তে সয়ে যায় তার। মাথাটাও কেমন ঝিম মেরে যায়, চোখ বুজে আসে বারবার। বন্ধুদের কথাগুলো সব কেমন এলোমেলো হয়ে হারিয়ে যেতে থাকে। নূরের কানে সেগুলো আর ঢোকে না। নূর চোখ বুজে বসে থাকে। খুব ভালো লাগে তার। এমন ভালো লাগা কোনোদিনও লাগেনি। হঠাৎ এক বন্ধু তাকে ধরে ঝাঁকায়। নূর খুব কষ্টে চোখটা একটু ফাঁক করে। অস্পষ্ট দৃষ্টিতে এক যুবতী মেয়েকে দেখতে পায় সে। শরীরে তার বেশভূষা নেই বললেই চলে। নূর কষ্ট করে চোখ খুলে দেখার চেষ্টা করে। চোখের সামনে সবকিছু দুলছে। মেয়েটি তাকে দেখে খিলখিল করে হেসে ওঠে। নূরের চোখের পাতা আবার বন্ধ হয়ে যায়। সে বসে থাকে, অনুভব করে মেয়েটি যেন তার পাশে বসে মাথাটা টেনে নেয় নিজের দিকে। একটা নরম গরম অনুভূতি হয় নূরের। সে নিজের নাকটা ঘষে মেয়েটির বুকে। তার কোমরে যেন কি একটা খোঁচা দেয়। সে কাঁপা কাঁপা হাতে হাতড়ে বোঝে তার জেবের মধ্যে একটা কিছু আছে। সেটা বের করে সে। বুঝতে পারে এটা সেই মোড়কটা যেটা তার আব্বা দিয়েছিল। সে মোড়কটা বের করে মেয়েটির দিকে বাড়িয়ে ধরে। মেয়েটি অবাক হয়ে সেটা দেখে প্রশ্ন করে, কে এটা? নূর মুখ ফুটে কিছু বলতে পারে না, শুধু ইশারায় বুঝিয়ে দেয় এটা সে দিতে চায়। মেয়েটি নূরের হাত থেকে মোড়কটা নেয়। মোড়কটা খুলেই আবার খিলখিল করে হেসে ওঠে। হাসিটা নূরের কাছে অসহ্য হয়ে ওঠে। সে তার শরীরে সব শক্তি এক করে ধাক্কা মারে মেয়েটাকে। মেয়েটা ছিটকে পড়ে। সে উঠে দাঁড়ায়, তুলে যায় তার পা। পড়ে যায় সে। সে বোঝে তার এই অবস্থা দেখে মেয়েটা আরো জোরে হাসছে। আরো অসহ্য হয়ে ওঠে তার কাছে সেই হাসি। সে বহু কষ্টে উঠে কোনো রকমে টলতে টলতে বেরিয়ে আসে বাড়ি থেকে। মেয়েটার হাসি থেকে সে পালায় দূরে, বহু দূরে।
অনেক রাতে শহরের অনেক গলি ঘুরে অনেক জায়গায় মুখ থুবড়ে পড়ে, জামা কাপড় নোংরা করে বাড়ি ফেরে নূর। দরজার কড়া নাড়তেই দরজা খোলে আম্মি। নূর, বেটা আমার, এ কি হাল? নূরের এই দশা দেখে চমকে ওঠে আম্মি। জামা কাপড় কাদায় মাখামাখি, ছিঁড়ে গেছে এখানে সেখানে। নূরের শরীরেও কাদা ভর্তি, হাতে পায়ে চাপ চাপ রক্তের দাগ, ঠোঁট ফেটে কষ বেরোচ্ছে। নূরকে বুকে জড়িয়ে ধরে আম্মি। তখনই শরাবের উগ্র গন্ধটা পায়। আবার চমকে ওঠে সে। নূর, তুই তুই শরাব খেয়েছিস? শের নিয়ম মাফিক শুয়ে পড়লেও ছেলের চিন্তায় ঘুম আসছিল না তার। এপাশ ওপাশ করে এই রাত কেটে যাচ্ছিল। ছেলেটাকে সেই যাওয়ার অনুমতি দিয়েছে। তারপর অনেক রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরে যখন দেখে ছেলে ফেরেনি, তখন থেকেই তার চিন্তা শুরু হয়েছে। তার মধ্যে জুটেছে বিবির বহু তির্যক মন্তব্য। তার নাকি ভালো মন্দ জ্ঞানের অভাব, সে নাকি ছেলেকে ভালোবাসতে শেখেনি, তার নাকি বিয়ে করাই উচিত হয়নি, এমন আরও কত কথা। রাতের খানাটা পর্যন্ত ঠিক করে খেতে পারেনি সে, অর্ধেকটা খেয়েই উঠে গেছে। অনেক রাতে যখন দরজা খোলার শব্দ হয় তখন সে ছুটে আসে এবং ঘরে পা রেখেই শোনে, তুই তুই শরাব খেয়েছিস? হঠাৎ খুন চড়ে যায় তার মাথায়। নূর শরাব খেয়েছে? মেনে নিতে পারে না সওদাগর শের। সে ছেলের গালে সপাটে এক চর কষায়। ছেলে হুমড়ি খেয়ে পড়ে। গর্জে ওঠে শের, বদতমিজ, এই জন্য তোকে আমি যেতে দিয়েছিলাম? ছি ছি ছি। শের তেড়ে যায় ছেলের দিকে। ছেলেকে টেনে তুলতেই ছেলে এক ঘুষি চালায় আব্বার তল পেট লক্ষ্য করে। যন্ত্রণায় কুঁকড়ে মাটিতে পড়ে যায় বৃদ্ধ সওদাগর শের। শরীরে যত ব্যথা লাগে মনে লাগে তার ঢের বেশি। বিবির ছেলের নাম ধরে চিৎকার করে ওঠে। বেশ গরম লাগে নূরে। ঘুমটা ভেঙে যায়, চোখে তীব্র আলো পড়ে। উঠে বসে নূর। প্রথমটায় বুঝতে একটু সময় নেয়। এটা তো তার ঘর নয়, এ যে রাস্তা। রাস্তা? হ্যাঁ, তাই তো। এই তো পিছনে তাদের বাড়ি। সে পড়ে আছে তাদের বাড়ির সামনের রাস্তায়। গায়ে কাদা মাখা ছেঁড়া ময়লা একটা কামিজ। সে তাড়াতাড়ি উঠে দাঁড়ায়। রাতের কথা আবছা আবছা মনে পড়ে তার। ওরা আঙুরের রস খাওয়ালো, তারপর সেই মেয়েটা, তারপর আম্মি আব্বা। আর কিছু মনে করতে পারে না নূর। মাথাটা তখনও ভারী হয়ে আছে। একটা চিনচিনে যন্ত্রণাও হচ্ছে মাথায়। নূর নিজের বাড়ির দরজায় কড়া নাড়ে। একবার, দুবার, তিনবার, তবুও দরজা খোলে না। সে চিৎকার করে, আম্মি, আম্মি, আমি এসে গেছি আম্মি, দরজা খোলো। তবুও দরজা খোলে না। সে পাগলের মতো দরজায় বাড়ি মারে বারবার, তবুও দরজা খোলে না কেউ। কেঁদে ফেলে নূর। আম্মি, আম্মি দরজা খোলো আম্মি, আমি এসে গেছি। দরজায় খুট করে শব্দ হয়। নূর সজাগ হয়ে চেয়ে থাকে দরজার দিকে। দরজার পাল্লাটা একটু ফাঁক করে বেরিয়ে আসে আম্মির ঘাস বাঁধি। নূর ধমক দেয়, কিরে এত করে ডাকছি, দরজা খুলতে পারছিস না? বাঁধি ঠোঁটে আঙুলের ইশারা করে চাপা গলায় বলে, নূর বাবা চুপ, চেঁচিও না। মালিক জানতে পারলে খুন করে ফেলবে। খুন করে ফেলবে? কেন? কাকে খুন করবে? সে কি, এর মধ্যেই ভুলে গেলে কাল রাতে কি হয়েছে? কি হয়েছে? তুমি মালিকের গায়ে হাত তুলেছো, ভুলে গেলে? কিন্তু আমি তো, বিশ্বাস কর আমি। শোনো শোনো, খুব বেশি সময় নেই আমার হাতে। মালিক জানতে পারলে আমাকে খুন করবে। মালকিন পাঠালো আমায়, এই নাও। মালকিন কিছু দিনার দিয়েছে। কাপড়ের আড়াল থেকে খুব সন্তর্পণে একটা থলে বের করে নূরের হাতে দেয় বাঁধি। চাপা গলায় বলে, মালকিন বলেছে তুমি পালিয়ে যাও।
বন্দরে গিয়ে নৌকা ধরো, আলেকজান্ড্রিয়া চলে যাও। সেইখানেই কিছু করার চেষ্টা করো। দিনারের দরকার হলে চুপি চুপি লোক পাঠাবে, মালকিন দিয়ে দেবে। কিন্তু খবরদার, মালিক যেন না জানতে পারে। মালিক যদি তোমায় দেখতে পায় তাহলে কিন্তু খুন করে ফেলবে। আব্বা আমায় খুন করে ফেলবে? হ্যাঁ গো, তিনি তো রাতেই তোমাকে ত্যায্য পুত্র ঘোষণা করে দিয়েছেন, মনে নেই? বেগম, আজ অন্তত এখানে শেষ করো না, আর একটু বলো, অন্তত শুনে যাই নূর কি করলো তারপর। অমন করে বলবেন না হুজুর, আমি যে আপনারই হুকুমে বাঁধা। আমি আমার হুকুম ভাঙবো আজ। ছি হুজুর, আপনি নিজেই নিজের হুকুম ভাঙছেন, তাহলে লোকে কি করবে? কে জানতে যাচ্ছে শুনি? লোকে বলে দেওয়ালেরও কান আছে। কে জানে, আমাদের কাহানি হয়তো আরো অনেকে শুনছে। শুনছেই তো, আমরা শুনছি। এবং সত্যি বলতে কি, আমরা সুলতান শাহরিয়ারের হুকুম ভাঙার প্রচেষ্টা সমর্থন করছি। এভাবে বেচারা নূরকে মাঝ রাস্তায় ফেলে বিদায় নেওয়া উচিত নয় বেগম শেহরাজাদের। একটা 14 বছরের ছেলে, তেমন চৌখসও নয়, বরাবর থেকেছে আব্বা আম্মির আদর আহ্লাদে। সে বেচারার কত বিপদ হতে পারে। আরব্য রজনী পদে পদে জিন, দৈত্য, ময়াল সাপ, রক পাখি, তিমিতে ভরা। ঠকজোচ্চোর ডাকাত তো আছেই। ছেলেটাকে এভাবে মাঝ রাস্তায় ছেড়ে দেওয়া কি ঠিক? একেবারে একলা, যে নূরের বাইরের জগৎ সম্বন্ধে কোনো ধারণাই নেই। কি হবে নূরের, জানা যাবে পরের পর্বে। মির্চি গল্প গোল্ড মাইনে শুনলেন আরব্য রজনী। গল্প পাঠে শেখর, শাহরিয়ার, অমিত দে, দুনিয়াজাদ, বর্ণালী দে বর্ম, শেহরাজাদ, সাঁজবাতি দাস, দিলাইলা, তৃণাঞ্জনা দাস, জেনাব, দীপাঞ্জনা দাস, গাধাওয়ালা, স্পন্দন দাস, নাপিত মাসুদ এবং আহমদ, অর্ঘ্যমাল্য মাইতি, কাজী, পার্থ রয়, সিপাহী, শুভদীপ্ত ভট্টাচার্য, কাজীর বিবি, অধ্যায় সাহা, খলিফা হারুন, সুদীপ্ত ঘোষ, করিম, সায়ন্তন ঘোষ, সওদাগর শের, শেখর, বিবি, শ্রীতমা চ্যাটার্জি। অন্যান্য চরিত্রে আলাপন মুখার্জি, সমীরণ নন্দী। নাট্যরূপ শিবাশিস বন্দ্যোপাধ্যায়। নাট্যরূপ সহায়তা শুদ্ধ সত্য দাশগুপ্ত। শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন। শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি। পরিচালনা শাওলি মজুমদার। সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী। প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। মির্চি গল্প গোল্ড মাইন আপনার জন্য এক্সক্লুসিভলি মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন।